মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ
বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতে যে সার কোম্পানিগুলির সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আমাদের আজকের আলোচনার বিষয় জৈব সার। আজ আমি চলে এসেছি জেলেরহাট ঘোলাতে। আমাদের মধ্যে পেয়ে গেছি এমন একজনকে যিনি বহু বছর ধরে জৈব সার তৈরির সাথে যুক্ত আছেন। চলুন তার সাথে আলাপ করি, কথা বলি। নমস্কার দিদি, আপনার নাম? নমস্কার, আমার নাম চম্পা চট্টোপাধ্যায়। বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমি আছি, আমার স্বামী, ছেলে, বৌমা, নাতি, মেয়ে আছে একটা। বাহ, কত বছর ধরে এই জৈব সার তৈরি করছেন? আমি প্রশিক্ষণ নিয়েছিলাম তো 2010-এ, সেই থেকে করছি সারটা। বাহ, অনেক বছর হয়ে গেল। 2010 থেকে এত বছর। কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন? আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম নিমপিট আশ্রম থেকে।
নিমপিট থেকে জৈব সার তৈরির প্রশিক্ষণ নিয়েছেন, তো কেন হঠাৎ মনে হলো যে জৈব সার তৈরি করব বা শিখবো, বা কেন শিখতে ইচ্ছে হলো হঠাৎ? শিখতে ইচ্ছে হলো কারণ জৈব সারটা দিলে রাসায়নিক সারটা কম লাগে, আর ফসলটা আমরা যেহেতু বাড়িতে খাবো সেই জন্য জৈব সারে চাষ করলে আমাদের অসুখ হবে না, এর জন্য আমরা এই জৈব সারটা নিলাম। শুধু কি বাড়িতে ফসল ফলানোর জন্য, সেই জন্যই কি জৈব সার তৈরির শুরু, নাকি এটা কি ব্যবসার জন্য ব্যবহার করা হয়? ব্যবসার জন্যও ব্যবহার করা হয়। আচ্ছা, তো শ্রোতাদের একটু জানান যে কিভাবে শিখেছেন আপনারা, এই পুরো প্রসেসটা কীরকম? প্রসেসটা ধরুন আনাজের খোসা, কলা গাছ, পচা খড়, গোবর, মানে গোবরটাকে আমরা গুলে নিতে হবে প্রথম, আর কলা গাছ, আনাজের খোসা, সবুজ অংশ, পানা মানে বিলুতি পানা কুচে ওর সঙ্গে মিক্সড করে মানে পাট করে ফেলতে হবে, আর গোবর গুলে তার মধ্যে দিয়ে দিতে হবে। মানে শুধুমাত্র আনাজের খোসা, ঘরের যাবতীয় আবর্জনা সেগুলো দিয়ে আর গোবর দিয়েই গোবর সার তৈরি করা যায়। কিন্তু একটা ব্যাপার, এখানে কিছু দেখতে পাচ্ছি, এখানে খড় আছে সম্ভবত, এখানে খড় দিয়ে চাপা দিতে হয়। খড় দিয়ে চাপা দিতে হয়? চাপাটা না দিলে, খড় গোবর দিয়ে চাপা না দিলে আনাজের খোসা বা সবুজ অংশগুলো তো শুকিয়ে যাবে, এর উপরে কালো প্লাস্টিক দিতে হয়, না দিলে এগুলো তো শুকনো হয়ে যাবে, গেলে তখন তো ওগুলো আর পচানো যাবে না, আর না পচলে ওই সারটা তৈরি হবে না। আচ্ছা, তার মানে আনাজের খোসা তার সাথে গোবর একসাথে মিশিয়ে খড় দিয়ে চাপা দেওয়া হয়। আরও একটা জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা সিমেন্ট দিয়ে ঘেরা অংশের মধ্যেই পুরো জিনিসটাকে ফেলা হয়েছে, মানে এই সিমেন্ট ঘেরা অংশটার মধ্যেই এটাকে পচানো হয়। হ্যাঁ, নইলে তো পোকামাকড় ঢুকে পড়বে বা মাটিতে করলে নষ্ট হয়ে যাবে জিনিসটা, ভালো হবে না সারটা, যার জন্যে এরকম ঘর করে এর উপরে ওই প্লাস্টিকটা দেওয়া হয়। এই প্লাস্টিকটা কি সংরক্ষণের জন্য, না বর্ষাকালে আপনারা সংরক্ষণ করেন কিভাবে? গ্রীষ্ম বর্ষা সব সময়ের জন্য। সব সময়ের জন্য। আচ্ছা, আর গোবর সার তৈরি করতে মোটামুটি কতদিন সময় লাগে? 4 মাস। 4 মাসে কতটা সার তৈরি করতে পারেন? এবার যত বড় ঘর হবে ততটা সার তৈরি হবে, ঘরটাকে বড় করলে বেশি হবে আর ছোট করলে অল্প হবে। আচ্ছা, আমরা বিক্রি করব যেহেতু আমাদের ঘরটাকে বড় করতে হবে, আর যদি আমরা বাড়িতে শুধু খাওয়ার জন্যে, সবজি চাষ করার জন্যে যদি জৈব সারটা করি তাহলে অল্প করলেই হবে। আচ্ছা, আপনার বাড়িতে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি যেখানে আপনি গোবর সারের জন্য অনেক কিছু জমা করেছেন এবং সার তৈরি হয়েছে, এখানে মোটামুটি কতটা সার আছে এবং কতটা সার তৈরি হয় এখানে ওই 4 মাস বাদে? অনেক হয়, বড় ঘর তো অনেক সার তৈরি হয়। তাও মোটামুটি কতটা? হ্যাঁ, এখানে কিছু না হলে 4 কুইন্টাল 5 কুইন্টাল হবে। 4-5 কুইন্টাল। এটা তো শুধুমাত্র, আপনি আগেই বললেন যে শুধুমাত্র ঘরের শাকসবজি তৈরির জন্য নয়, ব্যবসা করেন এটা দিয়ে। তো ব্যবসা কিভাবে করেন, কারা কেনে, কিভাবে এগুলো বিক্রি হয়? ওখান থেকে বাইরের মানে চাষিরা আসলে প্যাকেট করে বিক্রি হয়ে যায়। চাষিরা বাইরে থেকে আসে এবং এখান থেকে কি কলকাতার দিকে যায়? কারণ শহরের দিকেও আমরা অনেক নার্সারিতে দেখতে পাই যে এরকম প্যাকেট করে করে গোবর সার বিক্রি হয়, তো এখান থেকে কি ওইভাবে আপনারাই কি প্যাকেটিং করে শহরে পাঠান? হ্যাঁ। আচ্ছা, আর আয় কি রকম হয়? যা হয় আয় হয়, সংসার চলে যায়, ভালোভাবেই আয়টা হয়। এই যে এত পরিমাণ গোবর সার তৈরি হচ্ছে, এর থেকে আপনাদের বার্ষিক আয় কিরকম হয়? ওটা পারফেক্ট 15 টাকা কেজি বিক্রি হয়। 15 টাকা কেজি, তার মানে তো ভালো পরিমাণই আয় হয়। হ্যাঁ, ভালো পরিমাণেই আয় হয়। আচ্ছা, এটাই কি রোজগারের একমাত্র উপায়, নাকি আরো অন্যান্য কিছু কাজকর্মর সাথে আপনারা যুক্ত, বা চাষাবাদ বা অন্য কিছুর সাথে? চাষাবাদও হয়, আমাদের নিজস্ব জমি জায়গা আছে, তো চাষ তো করতেই হবে, শুধু এই নিয়ে পড়ে থাকলে তো আর হবে না। এটা তো ধরুন 3-4 মাস পরে উঠবে, এবার 4 মাসের মধ্যে আমার তো আরও কিছু আয় করতে হবে, সেই জন্য আমাদের জায়গা জমি আছে, যে সবজি চাষও হয়, ধান চাষ হয়। আচ্ছা, আর এখানে তো দেখছি কোনো শেড দেওয়া নেই, তো এই যে শীতকাল আসছে, এই সময় তো আপনি যেটা বললেন যে শুকিয়ে যাওয়া, তো শীতকালে তো এই একটা শুকিয়ে যাওয়ার একটা এমনিতেই টেন্ডেন্সি থাকে, প্রবণতা থাকে, তো এই সময় নষ্ট হয়ে যাওয়ার চান্স নেই? যে এই জায়গাটা তো শেড দেওয়া নেই দেখছি, বা শেড না থাকলে বর্ষাকালে কিভাবে প্রোটেক্ট করেন? বর্ষাকালে তখন শেড তৈরি করে নেওয়া হয়, আর এমনি সময় ওই কাগজ চাপা দেওয়া হয়, কেন আলো বাতাসটা পড়লে শুকিয়ে যাওয়ার ভয় থাকে, তার জন্যে কাগজ চাপা দেওয়া হয়।
আচ্ছা, বর্ষাকালে টেম্পোরারি শেড তৈরি হ্যাঁ। করে নেওয়া হয়। আর এই যে আপনি এই কাজ করেন, এক্ষেত্রে পরিবারের সাপোর্ট কতটা পান? আপনি কি একাই করেন নাকি পরিবারের বাকিরাও সাহায্য করে? না, বাকিরা সবাই সাহায্য করে, আমার একার দ্বারা এতটা সম্ভব নয়। পরিশ্রম কিরকম পড়ে? পরিশ্রম খুব বেশি হয় না, সবাই মিলে করি তো অল্প পরিশ্রমেই হয়ে যায়। মোটামুটি তাও ধরুন যে এতটা পরিমাণ সার তৈরির জন্য কিরকম কি একটার পর একটা স্টেপে কিভাবে সবকিছু গোছান বা কিরকম কি করেন? গোবরটা জোগাড় করেন কোথা থেকে? গোবর আমার গরু আছে বলে গোবরটা আমার পেয়ে যাই, যার জন্যে আর কষ্টটা কম হয়। কলা গাছও আছে, গোবর আছে, কলা গাছ আছে, আশপাশে আমার সবুজ জাতীয় জিনিস আছে। তারপর বাড়ির যে আনাজ কাটার যে খোসাগুলো সেগুলোও পেয়ে যাই। তারপরে বাইরের থেকে পানা নিয়ে আসি। পানা বলতে কচুরি পানা? না, ওটা বিলুতি পানা বলে। ওই পানাটাকে বড় বড় পানা ওইগুলো কুচিয়ে এর সাথে মিক্সড করতে হয়। এই পানার ব্যাপারটা ঠিক বুঝলাম না, এটা একটু ওটা খালে বিলে পাওয়া যায় বেশি। আচ্ছা, আমাদের ওখানে আদমি প্রকল্পের খাল আছে, সেই খাল থেকে আমরা পেয়ে যাই। আচ্ছা, তার মানে মোটামুটি গোবর সার তৈরি করতে যা জিনিসের প্রয়োজন তা খুব সহজেই আপনারা জোগাড় করে নিতে পারেন, খুব সহজেই। মানে খরচা তো খুবই ন্যূনতম খরচা। হ্যাঁ, আর ওগুলো কাছাকাছি আছে বলেই এতটা আমরা করতে পারছি, আর দূরে হলে তো করতে পারতাম না, এতটা অনেক পরিশ্রম হয়ে যেত, তখন কি করা সম্ভব হতো না, তখন অল্প করতাম। আপনার পরিবার থেকে বা আপনারা কেউ কি সরাসরি শহরে বা অন্যান্য জায়গায় কি সার বিক্রি করেন? না, বাইরের চাষিরা এসে নিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। অনেক কিছু জানতে পারলাম আমরা, ধন্যবাদ। ধন্যবাদ। ঘোলা জেলের হাটে আমরা পেয়ে গেছি আরও একজনকে, যিনি জৈব সার তৈরির সঙ্গে যুক্ত। চলুন কথা বলে নি তার সঙ্গে। নমস্কার। নমস্কার। আপনার নাম দিদি? ঝুমুর দাস। পরিবারে কে কে আছেন? আমার স্বামী আছে, আমার ছেলে আছে দুটো, বৌমা আছে দুটো, মেয়ে আছে একটা, নাতনি আছে, নাতি আছে। ভরা পরিবার, তার মধ্যে জৈব সার তৈরি করেন, কিভাবে শুরু হলো? আমরা জৈব সারের ট্রেনিং নিয়েছিলাম, নিয়ে এইসব জৈব সার তৈরি করি, পানা কচা দিয়ে, খড় দিয়ে, গোবর দিয়ে, এগুলো দিয়ে তৈরি করি। আপনিও কি নিমপিট থেকেই প্রশিক্ষণ নিয়েছেন? আমরা নিমপিটে গেছিলাম, কিন্তু এইসব সব কিছু সবুজ জাতীয় জিনিস দিয়ে পুছিয়ে ওর সঙ্গে গোবর মিশিয়ে ঘন করে গোবরটা মিশাতে হবে, আর ওই সবুজ জাতীয় জিনিসগুলো কুচিয়ে ঢাকা দিতে হবে, একদিকে মিক্সড করে নিতে হবে, নিয়ে ওর ওপরে তোমার ওই গোবরটা ছড়িয়ে দিতে হবে, দিয়ে ওর ওপরে খড় ঢাকা দিতে হবে, ঢাকা দিয়ে একদিকে সরিয়ে রাখতে হবে, রেখে দিয়ে যদি শুকনো সময় হয় তাহলে খড় দিতে হবে, আর যদি বর্ষার সময় হয় তাহলে প্লাস্টিক দিতে হবে, প্লাস্টিক দিয়ে ছাউনি করে রেখে দিতে হবে, দিলে সারটা তাহলে নষ্ট হবে না। এইভাবেই পুরোটা আপনারা শিখেছেন? তো যখন শিখেছেন তখন কি ওখানেই নানাভাবে হাতে কলমে শেখানো হয়েছে? ওইখানে আমাদের তৈরি করে দেখিয়ে দিয়েছে, দিতে আমরা বাড়িতে এসে সেইগুলো বানিয়ে সে করেছি আমরা। আচ্ছা, হঠাৎ কেন মনে হলো যে জৈব সার শেখা প্রয়োজন বা এটা নিয়ে কিছু করার ইচ্ছে হঠাৎ কেন মনে হলো? যেটা করলে লাভবান হওয়া যায়, কিছু মেয়েদের হাতে ছেলেদের হাতে কিছু পয়সা করি থাকে, সাংসারিক দিক থেকে ভালো হয়। চাষবাসে করি আমরা, চাষবাসের সবজিতে দিলে আমাদেরও ভালো লাগে। আমরা করেছিলাম, ধনে চাষ করেছিলাম, কপি চাষ করেছিলাম, এই জৈব সার দিয়েছি, খুব সুন্দর হয়েছিল। এবং জৈব সারে তো যেহেতু কোনো রাসায়নিক থাকে না, তাই জন্য তো ফল ফসল খুব ভালো হওয়ারই কথা। এবং আপনি বললেন আপনি আপনার বাড়ির সবজিতে জৈব সার ব্যবহার করেছেন, তো কীরকম সেটার কি স্বাদ সম্পূর্ণ আলাদা? হ্যাঁ, জৈব সার দিয়েছি সম্পূর্ণ আলাদা। আমরা যেটা করেছিলাম কপি আর ধনেপাতা, সেটা পুরো জৈব সারই করেছিলাম। আর যেসব ফুলকপি ওলকপি করেছিলাম সেগুলো রাসায়নিক সার দিয়েছি, আবার ফের জৈব সার দিয়েছি, দিয়ে দুদিকে ভাগ করে তৈরি করেছিলাম। আপনার তো ভরা পরিবার যা শুনলাম, তার মধ্যে জৈব সারের এতটা পরিশ্রম, সমস্ত কিছু সংগ্রহ করা, গোবর, অন্যান্য জিনিসপত্র, শাকসবজি, এবং দীর্ঘ 4 মাসের অপেক্ষা, তারপর জৈব সার তৈরি, কিভাবে সমস্ত কিছু ম্যানেজ করেন? না, আমাদের আবার চাষবাস করি, আবার আমরা অন্য কিছু ব্যবসা করি, ব্যবসা করে সংসার চালাই। জৈব সারে তো সংসার চালানো যায় না,
কেন 4টে মাস আমাদের 8-9 জন ফ্যামিলি চালানো যায়। আমরা বাগান চাষ করি, আবার ধান চাষও করি, বিভিন্ন জাতের জিনিস করে তারপর আমার সংসার চালাই। আমরা শুধু জৈব সার করে সংসার চালাতে পারি না। এই খড়ো চাষ আসছে, খড়ো চাষই করবো, অন্য কিছু কাজকাম বাইরে কাজ টাজ করতে যাব, এগুলো করে আমরা সংসার চালাই। তার মানে সংসার চালানোর জন্য জৈব সার শুধুমাত্র একটা অংশ, আরো অন্যান্য কাজকর্ম করে। বাগানে দিই। জৈব সার কি শুধুমাত্র বিক্রি করেন না আপনার অন্যান্য ফসলেও কাজে লাগান? আপনি যে এত জায়গায় চাষাবাদ করেন বললেন। আমরা ফসলে লাগাই, ধান চাষে লাগাই, এইসবগুলো খাবার জাতীয় জিনিসে দিয়ে আমরা তৈরি করে খাই, ঘরে খাই, কিংবা আমরা বিক্রিও করি। আর যেখান থেকে আপনারা শিখেছেন নিমপিট থেকে, সেখান থেকে কি কোনোভাবে সাহায্য পান এখনো, যেখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন? আগে দিয়েছিল, ঘরটা দিয়েছিল, প্লাস্টিক দিয়েছিল, আমরা তাতে দিয়ে বানিয়েছিলাম। ঘর বলতে মানে এটা কিরকম? কাগজ, একটা প্লাস্টিকের কাগজ দিয়ে, জৈব ঘরে প্লাস্টিক কাগজ দিয়েছিল, সেই কাগজটা জাল জাল মতো করা ছিল, সেইখানে তলায় ইট পেতে আর তারপর চার দিয়ে খোঁটা পুঁতে আর সেই কাগজটা মাঝখানে পেতে দিয়েছিলাম। দিতে দুদিকে ভাগ করে একদিকে পচাতে হবে, একদিকে তৈরি করে রাখতে হবে, এরকম ভাগ করে আমরা তৈরি করেছিলাম। আর একটা কথা এই বিষয়ে মনে পড়লো যে এখন আমরা শহরের দিকে প্রায় দেখতে পাই অর্গ্যানিক বাজার, অর্গ্যানিক সবজি, মানে যেটা অর্গ্যানিক অর্থাৎ পুরোপুরিভাবে জৈব সার দিয়ে তৈরি, এবং সেই সবজি চড়া দামে বিক্রি হয় শহরের দিকে। তো এই প্রসঙ্গে কি বলতে চান যে মানে আপনারা কি সেই পরিমাণ দাম পান যে পরিমাণ দামে শহরের দিকে অর্গ্যানিক সবজি বলে বিক্রি হয়? সেই দাম কি আপনারা পান? না, আমরা ওই দামে পাই না। আমরা ব্যবসা করি, আমাদের কাছ থেকে যা নিয়ে যায় তার থেকে ওরা ডবল লাভ করে, তবুও আমাদের কিছু থাকে যে এই দিয়ে আমাদের সংসার চালাতে হবে। আমরা এইভাবেই সবজি চাষ করি। কি কি সবজি চাষ করেন? আমরা সবজি চাষ টমেটো করি, লঙ্কা করি, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, মূলো ইত্যাদি চাষ করি। সিজনে যা যা, হ্যাঁ, সব জৈব সার দিয়ে দেখি কেমন হয়, সেটা করে বাড়ি খেয়ে হেভি সুন্দর হয়েছিল। বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, তারপরে পালং শাক বাড়ির জন্যই করি। আর এই যে সবজির খোসা বা বাড়ির নানা রকম বর্জ্য পদার্থ দিয়ে যে জৈব সারটা তৈরি হচ্ছে, কি কি সবজির খোসা ব্যবহার করেন? লাউর খোসা আছে, বাঁধাকপির পাতা, ফুলকপির পাতা, তোমার এই যে পানা, বিলতি পানা, তারপর আরও বিভিন্ন জাতীয় জিনিস দিয়ে আমরা ওই জৈব সার তৈরি করি। এই যে বিভিন্ন সময়ের বিভিন্ন সবজি, তার পাতাগুলো কি যখন জমা হয় সেগুলো কি এনে এইখানটাতেই জড়ো করেন? হ্যাঁ, ওই ঘরেই ফেলে দিতে হয়। ঘরে ফেলে দিলে একসঙ্গে শুকিয়ে জেকে যায়, জেকে গেলে সেইগুলো ওর সঙ্গে গোবর টোবর দিয়ে মিক্সড করে আবার ঢাকা দিয়ে রেখে দিতে হয়। আর গোবর কিভাবে সংগ্রহ করেন? গোবর আমার গরু আছে, তো আমার গরু আছে। কটা গরু আছে তাও? 3টে গরু। 3টে গরু আছে। আর খড়ও আছে, ঘরে চাষ করি, চাষ করলে খড় থাকে, আবার খড় বাড়িতে কিনে নিতে হয়, 2 কামন করে খড় কিনতে হয় আমার, না তো গরু হয় না। 3 মাস সিজন, বর্ষা হয় না। খড় কিনতে মোটামুটি কিরকম খরচা? খড় কিনতে 500 টাকা করে কামন নেয়, 300 টাকা কামন নেয়। কামন বলতে 64 তরপা 1 কামন। আচ্ছা, মানে এই হিসেবটা একটু বোঝান। 64 তরপা 1টা কামন হয়, 1 কামন। মানেটা কি? মানে তরপা 25টা করে একটা তরপা। 25টা করে খড়ের আটি? 25টা করে খড়ের যে আটি, ওই আটি একটা তরপা বাঁধা হয়। বাঁধলে ওইটা 64 তরপা হলে 1 কামন হয়। আচ্ছা, এই 1 কামন কত টাকায় বিক্রি হয়? ওই 500 টাকায় নেয়। 500 টাকা? তার মানে তো মানে ভালোই দাম আছে। দাম আছে। আমরা ওই গরুর জন্য রেখে দিই, বিক্রি করি না খড়টা। খড় আপনার, তার মানে বাড়িতে গরু আছে, গরুর জন্য তো আপনার খড়ের প্রয়োজন হয়, কিন্তু যখন জৈব সার তৈরি করেন তখন কি সেই খড়ই ব্যবহার করেন? না, ওই খড়ই। আমার খড় আছে, আমি আর বাইরে খড় আনতে যাব কেন? আর আমাদের ওখান তো গাছপালার অভাব নেই, আমাদের নিজেদের বাগান বাড়ির চাষ, নিজেদের গাছপালাই আছে, সেই গাছ দিয়েই আমরা জৈব সার তৈরি করে নিই। আর এই জৈব সার তৈরি করার জন্য এই যে সিমেন্ট দিয়ে ঘেরা অংশটা, এটা কি আলাদাভাবে তো তৈরি করতে হয়েছে? হ্যাঁ, এটা আলাদাভাবে তৈরি করতে হয়েছে। এই সিমেন্টের এই এত একটা বদ্ধ জায়গার কি প্রয়োজনীয়তা? এটা হলে বাইরে যে পোকামাকড়গুলো প্রবেশ করতে পারে না। বাইরে পোকামাকড় খেলে ওর মধ্যে ঢুকলে আর হবে না, জৈব সারটা হবে না। পোকামাকড় ঢুকলে সার নষ্ট হয়ে যাবে, সারটা নষ্ট করে দেবে। যার জন্য আমাদের এই বন্দি ঘরের মধ্যে করতে হবে, উপরন্ত ঢাকনা দিতে হবে, ঢাকনা না দিলে হবে না।
কেঁচো সারটা। আচ্ছা, এখানে তো দেখতে পাচ্ছি যে সারের ওপর বিভিন্ন রকম গাছের পাতা অনেক কিছু পড়ে আছে, তো এগুলো কি সারের সাথে মিশে যায় এবং সারটাকে কি আরো উর্বর করে দেয়? হ্যাঁ, এ পাতা পড়লে কোনো ক্ষতি হবে না। এ তো আম পাতা, সবুজ জাতীয় জিনিস, এ পাতা ক্ষতি হবে না কিছু। এ পাতা পড়লে আরো ভালো হবে, সবুজ জাতীয় জিনিস পড়লে ভালো হবে। আর এই খড় পচায় খুব ভালো। খড়টাও পচে গিয়ে তার মানে মাটির সাথে মিশেই যাবে, তখন খড়টা পচে গিয়ে মাটি হয়ে যাবে, মানে এর মধ্যে যদি ওই কেঁচো ছেড়ে দেয় খুব সুন্দর সার হবে। এই ঘর দিয়ে আবার আমরা পরে আবার কেঁচো সারও তৈরি করতে পারি। এই এলাকায় কতজন জৈব সার তৈরি করে মোটামুটি? আমরা 16-18 জন আছি। 16-18 জন তৈরি করেন? 16-18 জন। এবং সবাই কি এই জৈব সার শুধুমাত্র বাড়ির ফল ফসলের জন্যই ব্যবহার করে? না, আবার নিজেদের বাগান বাড়ি আছে, নিজেরা বাজারে বিক্রি করার জন্য এই সার দেওয়া হয়। তাহলে শুনলেন তো শ্রোতা বন্ধুরা, আমরা প্রথমে এমন একজনের সাথে কথা বললাম যিনি বাড়ির বাগানের কাজেও জৈব সার ব্যবহার করে থাকেন এবং বিক্রিও করেন। আবার তারপরে যে দিদিকে পেলাম, তিনি বাইরে বিক্রি না করলেও পুরোপুরিভাবে নিজের চাষের কাজে ব্যবহার করেন। এবং আমরা সবাই জানি জৈব সার কতটা ভালো, এবং জৈব সার দিয়ে ফলানো ফসল যেটা শরীরের জন্য খুবই ভালো, তাতে কোনো রাসায়নিক কিছু থাকে না, খেতেও অনেক অনেক বেশি সুস্বাদু হয়। খুব ভালো লাগলো দিদি আপনার সাথে কথা বলে, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতে যে সার কোম্পানিগুলির সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন যাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz Community Radio, Jadavpur University. মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।